মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব অনিবন্ধিত সিম। শেষ দিনে মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন সেন্টার ও দোকানে গ্রাহকদের প্রচণ্ড ভিড়। সার্ভার ডাউন ছিল, বাট অনেক ট্রাই করার পরে উনি দেখলো যে সার্ভারটা ঠিক আছে, এখন হচ্ছে আর কি। শুনছি টাকা লাগে না, কিন্তু ওই আমার মহল্লায় পাশের দোকানদার উনি 20 টাকা করে নিচ্ছে। শত ব্যস্ততার মাঝে আসলাম রেজিস্ট্রেশন করতে, যাতে সিমটা বন্ধ না হয়। যারা নতুন ভোটার হয়েছে তাদের দেখা যাচ্ছে অনেকের ভোটার আইডি রং দেখাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতেছে না। এ কারণে সময়টা একটু বাড়ালে মনে হয় আমাদের জন্য ভালো হতো। পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতেই, জানিয়েছে বিটিআরসি। যাদের সিমটি বন্ধ হয়ে গেছেন তারা যে কোনো কাস্টমার কেয়ার পয়েন্টে বা সেলস পয়েন্টে, যেখানে আপনি মেশিনটি আছে বায়োমেট্রিক ভেরিফিকেশনে, সেখানে যে কিন্তু তাদের সিমটি রেজিস্ট্রেশন বা পুনর্নিবন্ধন করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় 8 জন নিহতের ঘটনায় 6 জেএমবি সদস্যের ফাঁসির আদেশ। একজনের যাবজ্জীবন, 2 জন খালাস। সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেপ্তার 6 বাংলাদেশির মধ্যে 4 জন দোষী সাব্যস্ত, একজনের অভিযোগ অস্বীকার। মোসাদের এজেন্টের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর 7 দিনের রিমান্ড মঞ্জুর। এবং সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময়ে 8 জন নিহতের ঘটনায় 6 জেএমবি সদস্যকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত 2 জনকে 3 বছরের কারাদণ্ড এবং 2 জনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন। সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। গত বছর 21 এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখায় হামলা চালায় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকটির 3 কর্মকর্তা সহ 8 জন নিহত হন। এ ঘটনায় পরদিন ব্যাংক কর্মকর্তা ফরিদুল হাসান আশুলিয়া থানায় একটি মামলা করেন। 7 জেএমবি সদস্য সহ মামলায় মোট 11 জনকে আসামি করে গত বছর 1 ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এবছর 21 জানুয়ারি বিচার শুরু করে এবং বিচার কাজ শেষে ঘটনার 1 বছরের মাথায় রায় দেন আদালত। যে ঘটনাটা ঘটেছে তার উপরেই আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি, সেই প্রমাণ অপরাধ প্রমাণ করতে পেরেছি এবং তার জন্য আজকে এই হয়েছে, রায় হয়েছে। 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 2 জনকে 3 বছর দেওয়া হয়েছে, 1 জনকে লাইফ টার্ম দেওয়া হয়েছে আর 2 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন ডাকাতির সময় সন্ত্রাসীদের হামলায় আহত ব্যাংক ভবন মালিক এবং পাশের দোকানের কর্মচারীরা। আমি এই বিচারে সন্তুষ্ট, কিন্তু সবাইকে যদি ফাঁসি দিত ওই দেশের মানুষ সবাই সন্তুষ্ট থাকতো, আর দেশে যারা ডাকাত ছিল এখনো আছে তারাও ভালো হয়ে যেত। খুশি হয়েছে না, কিন্তু সবটির ফাঁসি দিলে আরো খুশি হইতাম, আরো ভালো হইতো। তবে আসামিরা ন্যায় বিচার পাননি এমন দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এখানে কোনো সাক্ষীরাই বলে নাই যে ভিডিও ফুটেজ কেউ আসামি পক্ষ দ্বারা নষ্ট হয়েছে, এবং আমরা মনে করি যে প্রকৃত আসামিকে আড়াল করার জন্যই এই ভিডিও ফুটেজটা আদালত উপস্থাপন করে নাই। আপনারা জানেন এই মামলায় একজন ক্রস ফায়ারও দিয়েছে এবং এইসব ভয় ভিডিও দেখিয়ে আমাদেরকে দিয়ে একটা 164 আদায় করেছে, এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে এবং নজিরও আছে যে অন্য আদার্স পেপার ছাড়া আদার এভিডেন্স ছাড়া 164 বেসিস করে সাজা দেওয়া যাবে না। মামলাটির মোট 11 আসামির মধ্যে 1 জন পলাতক ও 10 জন গ্রেফতার রয়েছেন। এদের মধ্যে 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে বাংলাদেশে হামলার পরিকল্পনা ও জঙ্গি অর্থায়নের অভিযোগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার 6 বাংলাদেশি নাগরিকের মধ্যে 4 জন সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। 21 জুন তাদের ব্যাপারে রায় দেওয়ার দিন ধার্য করেছেন সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আদালত। এছাড়া একজন আগেই দোষ স্বীকার করে নিয়েছিলেন, আর দৌলতুজ্জামান নামে একজন অভিযোগ অস্বীকার করেছেন। এদের ব্যাপারে 9 জুন সিদ্ধান্ত দেবেন আদালত। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আটক 6 বাংলাদেশির পরিকল্পনা ছিল দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা।
দোষী প্রমাণ হওয়া 4 জনের মধ্যে মামুন সন্ত্রাসী অর্থায়নের নেতা আর অর্থ সংক্রান্ত হিসাব ও মিডিয়া সম্পর্কিত বিষয় দেখাশোনা করছিলেন রুবেল। এর আগেও সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে 27 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর সরকার। আজ রাত 12টার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে 0 আওয়ারেই বন্ধ করে দেয়া হবে সব অনিবন্ধিত সিম। তবে বন্ধ হওয়া অনিবন্ধিত সংযোগ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় নিবন্ধন করে চালু করার সুযোগ থাকছে। আর সেটি 1.5 বছরের মধ্যে না করলে গ্রাহক ওই সিমের মালিকানা হারাবেন। ইতোমধ্যে অনিবন্ধিত সিম নিষ্ক্রিয় করতে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট অপারেটরগুলো। আজ রাত 12টার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে বন্ধ করে দেয়া হবে সব সিম ও রিম কার্ড। তাই শেষ দিনে সব মোবাইল অপারেটরের শোরুম ও দোকানগুলোতে সিম নিবন্ধন করতে সকাল থেকেই ভিড় করেন গ্রাহকরা। এ সময় গ্রাহকরা চলমান নিবন্ধন প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রায় 40 মিনিট ওয়েট করছি, সার্ভার ডাউন ছিল, বাট অনেক ট্রাই করার পরে উনি দেখলো যে সার্ভারটা ঠিক আছে, এখন হচ্ছে আর কি। ফিঙ্গারপ্রিন্টটা মিলছিল না, ওই জন্য আর কি দেরি হইলো করতে করতে। 3 দিন ধরে আসতেছি, এই ভিড়টি দেখে যেন। হাইকোর্টে যেটা প্রথমে তো রায় দিছিল যে এটা অবৈধ, তারপরে পরবর্তীতে যেটা রায় দিল সেটা বৈধ, তখন একটা আস্থা বাড়ে গেল। নিবন্ধন করতে অতিরিক্ত অর্থ নেয়ারও অভিযোগ করেন তারা। জিজ্ঞাসা করছে যে সিম রেজিস্ট্রেশন করতেছেন, পরে বলছে হ্যাঁ কত টাকা করে, পরে বলতেছে আজকের জন্য 50 টাকা, 20 টাকা করে চাইছে। অন্য জায়গায় করছি সেখান থেকে নিচে 10 টাকা করে। রেজিস্ট্রেশন করাতে তো কোনো শুনছি টাকা লাগে না, কিন্তু এই আমার মহল্লায় পাশের দোকানদার উনি 20 টাকা করে নিচ্ছে। অনিবন্ধিত বাকি সিম ও রিম কার্ড 15 মাসের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে পরের 3 মাস পর অপারেটররা সেগুলোর মালিকানা পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছে বিটিআরসি। যাদের সিমটি বন্ধ হয়ে গেছেন তারা যে কোনো সেবা কেন্দ্র বা আপনি যে বায়োমেট্রিক কাস্টমার কেয়ার পয়েন্টে বা সেলস পয়েন্টে যেখানে আপনি মেশিনটি আছে বায়োমেট্রিক ভেরিফিকেশনে, সেখানে যে কিন্তু তাদের সিমটি রেজিস্ট্রেশন বা পুনর্নিবন্ধন করতে পারবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হিসেব অনুযায়ী গেল 5 মাস ধরে চলা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড নিবন্ধন ঘোষণার পর থেকে সচল থাকা 13 কোটি 20 লাখ সিমের মধ্যে শনিবার পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় 10.5 কোটি সিম। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং সিলেটের চৌহাট্টায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। শেষ দিনের সিম নিবন্ধনের খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, স্বপ্ন, আপনি জানেন যে বায়োমেট্রিক পদ্ধতি অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে সিম পুনর্নিবন্ধনের যে সময়সীমা আজকে কিন্তু শেষ হতে যাচ্ছে। অর্থাৎ সরকার ঘোষিত অনুযায়ী আজকে রাত 12টার পর থেকে কিন্তু যে সকল সিম অনিবন্ধিত থাকবে সেই সকল সিমগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটি নির্দেশনা রয়েছে। তো আমি এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন এলাকাতে একটি কাস্টমার কেয়ারে অবস্থান করছি। আপনি আমার পিছনের চিত্রটি দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ গ্রাহক এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এরকম চিত্র কিন্তু আজকে দিনভর তো ছিলই, এমনকি এখন সন্ধ্যা 7টা, অর্থাৎ এখনো আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে গ্রাহক ভিড় করছেন। একটা বিষয় আমি আপনাকে স্বপ্ন জানিয়ে রাখতে চাই, সেটা হলো আমি যে কাস্টমার কেয়ারটিতে অবস্থান করছি, এরকম আশেপাশে যে কয়েকটি কাস্টমার কেয়ারে আমি ঘুরে দেখেছি, প্রায় প্রতিটি কাস্টমার কেয়ারেই কিন্তু গ্রাহকদের এমন উপস্থিতি ছিল। একটা তথ্য আপনাকে দিতে চাই স্বপ্ন, সেটা হচ্ছে গতকাল পর্যন্ত কিন্তু বিটিআরসির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সক্রিয় সিমের পরিমাণ ছিল বাংলাদেশে প্রায় 13 কোটি 19 লাখের মতো, যার মধ্যে 10 কোটি 15 লাখের মতো সিম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। অর্থাৎ প্রায় 3 কোটিরও কাছাকাছি সিম এখনো পর্যন্ত অনিবন্ধিত রয়েছে, এবং এই অনিবন্ধিত সিমগুলো কিন্তু যদি আজকের মধ্যে নিবন্ধন করা না হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সেই সিমগুলো বন্ধ করে দেওয়ার একটি নির্দেশনা রয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আমরা এখানে এসে আমরা বিভিন্ন গ্রাহকের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের অভিযোগ আমাদেরকে জানিয়েছেন, বলেছেন যে তাদের বিভিন্ন সমস্যার জন্য অনেক দেরি হচ্ছে, কিংবা তাদের কাজ থাকার জন্য হয়তো আসতে পারেনি, এবং শেষ মুহূর্তে এসে তারা কিন্তু এসে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিড় জমিয়েছে, এবং তার একটি চিত্র কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তো এরকম চিত্র কিন্তু আমি আজকে রাজধানীর যে কয়েকটি কাস্টমার কেয়ারে গিয়েছিলাম সবকটিতে গিয়ে দেখেছি। স্বপ্ন, আপনার মাধ্যমে আমি ঢাকার বাইরের চিত্র দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটে ইকরামুল কবির, আমাদের সহকর্মী। আমি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শাফিন।
যতই সময় ঘনিয়ে আসছে এই সিম রেজিস্ট্রেশন করার শেষ সময় ততই দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টার সহ প্রত্যেকটা আউটলেট বিভিন্ন মোবাইল কোম্পানির এই চেয়ে বেশি আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। যতই সবাই আশা করেছিল হয়তো বিকালের দিকে বা বিকালের পরে কোনো ধরনের একটি আবার সময় বাড়ানো হবে, কিন্তু এখন পর্যন্ত সময় বাড়ানো না হওয়ার কারণে দেখা যাচ্ছে যাদের মোবাইল আছে তারা, যাদের সিমের গ্রাহকরা তারা উপচে পড়া ভিড় করে এই আউটলেটগুলো আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্না যে যারা আছেন এই আউটলেটের রবি কোম্পানির এই আউটলেটের কর্মকর্তারা, এবং তারা সকাল থেকে এইভাবেই পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে যাতে আজকে রাত 12টার মধ্যে অধিক রেজিস্ট্রেশন করতে পারে। আমি একটু কথা বলতে যাচ্ছি একজন গ্রাহকের সাথে যিনি এসে রেজিস্ট্রেশন করতে। আচ্ছা, আপনি তো আজকে শেষ দিন এবং দ্বিতীয়বার সময় বৃদ্ধি করলো, এতদিন পরে আপনি কেন আজকে এই ভিড় উপচে পড়া ভিড়ের মধ্যে কেন রেজিস্ট্রেশন করতে আসলেন? আগে কেন করলেন না? আসলে কর্মব্যস্ততার কারণে পারা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে কয়েকবার চেষ্টা করেছি, সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের ছাপ ম্যাচ হয়নি, সেটা একটা মানে বড় ধরনের সমস্যা। অবশ্য শেষ পর্যন্ত একটা ম্যাচ হয়েছে, এখন আবার আরেকটির জন্য সারাদিন ধরে অপেক্ষা করছি আর কি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভোটার আইডেন্টি কার্ডের সাথে হাতের ছাপ মিলছে না, আবার কখনো কারো বারবারটা মিলছে। স্বপ্না, এই একটা সমস্যা যেটা বললেন উনি, যে হাতের ছাপ অনেক সময় মিলছে না, হাতের ছাপ না মিলার কারণে অনেকে ফেরত যাচ্ছে, যে রেজিস্ট্রেশন করতে পারছে না। এটি একটি বড় সমস্যা। এইবার রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখা গেছে যে ভোটার যেটা ন্যাশনাল আইডি কার্ড, সে ন্যাশনাল আইডি কার্ডের যে হাতের ছাপ রয়েছে এবং বাস্তবিক এসে এখানে সেই হাতের ছাপ মিলছে না। এই ধরনের সমস্যা আমরা অনেক দেখেছি এই কয়দিনে, যে ভোটার আইডি কার্ড নিয়ে যারা এসেছিলেন, ন্যাশনাল আইডি কার্ড যারা নিয়ে এসেছিলেন, তাদের অনেকের কাছ থেকে এই ধরনের আমরা সমস্যা দেখেছিলাম। স্বপ্না, এই যে আমরা দেখতে এই যে সেন্টারগুলো রয়েছে, এই আউটলেট, এরকম আউটলেট সিলেটে যে কোটা আউটলেট রয়েছে এবং খুচরা যারা বিক্রেতা রয়েছে, যারা ফ্লেক্স লোড এবং অন্যান্য বিক্রি করে, সেই সমস্ত ছোট ছোট দোকানে আমরা দেখেছি এই ধরনের যতই সময় আসছে এবং বেড়ে যাচ্ছে। আর মাত্র 5 ঘন্টার কম সময় বাকি আছে। এই সময়গুলোর মধ্যেই সবাই চাচ্ছেন যে তার সিমটি যেন রেজিস্ট্রেশন হয়ে যায়। স্বপ্না, এ ছিল সিলেটের নিবন্ধনের সর্বশেষ খবর। দর্শক, আমরা সহকর্মীদের কাছ থেকে জানছিলাম শেষ দিনের সিম নিবন্ধনের খবরাখবর। সন্ধ্যার সময় আরো থাকছে। তামাকজাত পণ্যের বহুল ব্যবহারে বাড়ছে হৃৎপিণ্ড, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগ। চাষ বন্ধে নীতিমালা প্রণয়ন সহ কর বাড়ানোর তাগিদ। পল্লী বিদ্যুতের মাধ্যমে 25 লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মোট 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও এখন থেকে নদীর তীর সংরক্ষণ প্রকল্পগুলোতে সমতল থেকে মাটি না নিয়ে ড্রেজিং এর মাধ্যমে নদী থেকে মাটি সংগ্রহ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, বর্তমানে দেশে 2,15 লাখ পরিবার বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। একনেক সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি ও রেস্টোরেশন প্রকল্প, রংপুর বিভাগের তিস্তা নদী ভাঙন রোধ প্রকল্প এবং তিস্তা ব্যারেজ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর 8টি জায়গায় তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বেলা 11:30টায় বেগম জিয়া রাজধানীর খিলগাঁওয়ের জোরপুকুর মাঠ এলাকার একটি কেন্দ্র থেকে খাবার বিতরণ শুরু করেন। এরপর তিনি মাদারটেক, মতিঝিল, ধোলাইপাড়, দয়াগঞ্জ সহ 8 জায়গায় বিকেল 4:30টা পর্যন্ত খাবার বিতরণ করেন। তার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরী আহ্বায়ক মির্জা আব্বাস সহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে এসব জায়গায় স্থানীয় নেতাকর্মীরাও জড়ো হন। এদিকে খাবার বিতরণের আগে মতিঝিল এলাকায় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের সঙ্গে জড়িত একটি গোষ্ঠী রমজান মাসকে সামনে রেখে পণ্যের দাম বাড়াচ্ছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, পল্লী রেশনিং কার্ড সিস্টেমের মাধ্যমে 50 লাখ মানুষকে 30 কেজি করে চাল বিতরণ করবে সরকার। সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে তিনি এই তথ্য জানান। তিনি আরও জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এখন সরকার সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করছে। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা
অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এই খাদ্য গ্রহণ নির্দেশিকা কেবলমাত্র ধনাঢ্য ব্যক্তিরা এই নির্দেশিকা পালন করতে পারবে, হয়তো অনেকে বলতে পারেন, কিন্তু তা না। হতদরিদ্রের সংখ্যা কিন্তু কম। মেজরিটি মানুষ কিন্তু এই নির্দেশিকা মেনে চলতে পারবে। আমি মনে করি আজকের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, হতদরিদ্র মানুষের জন্য আমরা 50 লক্ষ মানুষের জন্য পল্লী রেশনিং আমরা চালু করতে যাচ্ছি। 50 লক্ষ মানুষকে আমরা কার্ডের বিনিময়ে প্রতি মাসে 30 কেজি করে চাল আমরা দেব। রেজিস্টার্ড কৃষক যারা, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি এবং তাদেরকে আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের কাছ থেকে সংগ্রহ করছি। কোনো প্রভাবশালী মহলই হোক না কেন, কোনো সত্যভোগীদের দৌরাত্ম্য, কোনো ফরিয়াবাদদের আমরা কোনো অবস্থাতেই আজকে কৃষকদের এই হক থেকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা কাজ করতে দেব না। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে 20 সেনা সদস্য নিহত, আহত 19। সরিয়ে নেওয়া হলো আশপাশের সহস্রাধিক অধিবাসীকে। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। দুপুরে মংলা বন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করে তারা। এক্ষেত্রে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সব রকমের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তরিকুল ইসলামের তথ্য ও আবুল বাশারের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পূর্ব নির্ধারিত আত্মসমর্পণ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে বাগেরহাটের মংলা বন্দরে ছিল র্যাব ও পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। বেলা 3টার দিকে অনুষ্ঠানস্থলে আসে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 10 সদস্য। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র সমর্পণ করে। জলদস্যুরা 52টি অত্যাধুনিক অস্ত্র এবং প্রায় 5000 গুলি জমা দেন। আমরা আপাতত তাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে, সেগুলোকে কতটুকু হালকা করা যায় সেটার ব্যাপারে আমরা যোগাযোগ করেছি থানার সাথে এবং আশা করছি তাদের ব্যাপারটাকে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে এবং তাদের যেন কোনো রকম গুরুতর শাস্তি ব্যবস্থা না হয় সেটার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর থাকলে উপকূলীয় এলাকা দস্যুমুক্ত হবে। সবাই যদি সারেন্ডার করে আমরা খুব আনন্দিত হব এবং জনগণও উপকৃত হবে। আমরা তারা যদি সারেন্ডার করে তাহলে আমরা সবাইকে তাদের যেটা স্বাভাবিক কর্মকাণ্ডে আমরা ফিরে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা তাদেরকে এইটুকু বলতে চাই যে তাদের সহায়তা আইনি সহায়তা যেটা বলে সবগুলো আমরা করতে চেষ্টা করব। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। এদিকে জলদস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেয়ায় র্যাবকে অভিনন্দন জানিয়েছেন মৎস্যজীবীরা। সময় সংবাদ, বাগেরহাট। আইপিএল জয় করে দেশে ফেরার পরদিনই ক্রিকেট বোর্ডে মোস্তাফিজ। টানা 2 মাস আইপিএলে খেলার পর তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা ইনজুরি দেখা দিয়েছে। তাই বিসিবি ফিজিও বাইজিদুল ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরী তাকে পরীক্ষা করেন। ইংলিশ কাউন্টি ক্রিকেটের সাসেক্সের হয়ে তাই খেলতে পারবেন কিনা তার সিদ্ধান্ত দেওয়া হবে তার আরও কয়েকটি পরীক্ষার পর, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। ক্লান্ত মোস্তাফিজকে চিকিৎসা নিতে বলা হলেও তিনি অনুরোধ করেন বাড়ি যাওয়ার জন্য। তাই আপাতত সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি, কিন্তু শিগগিরই তার চিকিৎসা শুরু করা হবে বলে জানিয়েছেন নিজামুদ্দিন। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। সকালে এ আদেশ দেওয়া হয়। গুলশান থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত 26 মে তার বিরুদ্ধে মামলা করা হয়। সরকারকে উৎখাতের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেন আসলাম চৌধুরী। তার বিরুদ্ধে নাশকতার অপর 2 মামলায় 6 জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আসলাম চৌধুরীকে গত 15 মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে আটক করে পুলিশ। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তুলনায় সিগারেট ও তামাকজাত পণ্যের দাম অনেক কম।
এছাড়া তামাকজাত পণ্যের উপর যে হারে কর আরোপ করা হচ্ছে তার 2/3 তামাকের কারণেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবায় চলে যাচ্ছে। এছাড়া জীবনের যে ক্ষতি হয় তার হিসেব করলে এই ক্ষতির মূল্য আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বের মতো উচ্চ হারে কর আরোপ এবং তামাক চাষ বন্ধে দ্রুত নীতিমালা প্রণয়ন না করা গেলে এই ক্ষতি যুগের পর যুগ বহন করতে হবে দেশকে। সেলিয়া সুলতানা রিপোর্ট। ক্যাম্পেইন ফর টোবেকো ফ্রি কিডস এর সমীক্ষা অনুযায়ী দেশের 4,60,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। এছাড়া কিশোর কিশোরীদের মধ্যে 7% তামাক ব্যবহারকারী। বাংলাদেশ ভোক্তা মূল্য সূচকে সিজার সিগারেট রয়েছে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডিম, দুধের তুলনায় দেখা যায় তামাক জাতীয় পণ্য সস্তা। অন্যদিকে আন্তর্জাতিক ডলারের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য তালিকায় সবচেয়ে সহজলভ্য দেশের মধ্যে নেপাল ও মিয়ানমারের পরেই রয়েছে বাংলাদেশ। এছাড়া বিড়ির ট্যারিফ ভ্যালু 2008-09 থেকে 2013-14 অর্থ বছরের সরকার ঘোষিত এসআরও অনুযায়ী 2013-14 সাল ছাড়া প্রতি বছরই নির্দিষ্ট পরিমাণ বিড়ি পেতে সেবনকারীকে আগের বছরের তুলনায় কম শতাংশ পরিমাণ আয় খরচ করতে হয়েছে। তাই তামাকজাত পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমিয়ে আনতে এর উপর 70% হারে বাজেটে কর আরোপ করার পরামর্শ তামাক বিরোধী সংগঠনগুলোর। 75% তামাক পণ্যের মোড়কে এই সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীটা এখনো বাস্তবায়ন হয়নি। এটা যদি সস্তা থেকে সস্তাতর হয় তাহলে জনগণ কিন্তু খাবে। 30% হচ্ছে যুবক। তামাক কোম্পানির টার্গেট কিন্তু এদের দিকে। এদেরকে যদি একবার তামাক ধরাতে পারে 50-60 বছর কিন্তু তারা তামাকের ব্যবসা করতে পারবে। অন্যদিকে তামাকজাত পণ্য ব্যবহার বেড়ে যাওয়ার কারণে দেশে বাড়ছে হৃদযন্ত্র, কিডনি ও ব্লাড প্রেশার জনিত রোগীর সংখ্যা। বিশ্বে প্রতি বছর 6 মিলিয়ন তামাকের কারণে মৃত্যুবরণ করে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এর ভিতরে 6 লাখ মৃত্যুবরণ করে তারা কিন্তু স্মোকার না। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বের পরিসংখ্যানের একই রকম। এখানেও আমাদের এই রোগীর সংখ্যা, ক্যান্সারের রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তামাক চাষ বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং তামাকজাত কোম্পানিগুলোর নতুন করে কারখানা অনুমোদন না দেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভারতের মহারাষ্ট্রে দেশটির সবচেয়ে বড় অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর 20 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 19 জন। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের পালগাঁও শহরের অস্ত্রাগারে বিকট বিস্ফোরণের পরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় অস্ত্রাগারে দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জন সেনা কর্মকর্তা ও বাকি 15 জন ডিএসসি বাহিনীর জওয়ান। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর অস্ত্র গুদামের আশপাশের অন্তত 1000 অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইপিএলে অসাধারণ পারফরমেন্স করায় কাটার মাস্টার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক আইসিসি সভাপতি আহমদ মুস্তফা কামাল। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে মুস্তাফিজকে বিশ্রামের পরামর্শ দেন তিনি। এদিকে মুস্তাফিজের এই কৃতিত্বে তাকে মাননীয় প্রধানমন্ত্রী অভিবাদন জানিয়েছেন বলেও জানান মুস্তফা কামাল। মুস্তাফিজ দাওয়া করেছে, মুস্তাফিজকে আমরা সবাই উইশ করবো যেন কন্টিনিউ করতে পারে। এবং সমস্যা হলো বয়স কম, যদি এক্সেসিভলি যদি খেলতে যায় তাহলে ইনজুরির একটা সম্ভাবনা থাকে। যে কোনো খেলোয়াড়কে তাকে সাবধান থাকতে হবে যাতে করে সে ওভারলি এক্সপোজ না হয়। ওভারলি এক্সপোজ হয়ে গেলে তাহলে কোনো টেকনিকে পরে কাজ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তাকে সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, এটাই তিনি বলছেন। তিনি তাকে ভালো উইশ করেছেন। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় 8 জন নিহতের ঘটনায় 6 জেএমবি সদস্যের ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন, খালাস 2 জন। সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেফতার 6 বাংলাদেশের মধ্যে 4 জন দোষী সাব্যস্ত, 1 জনের অভিযোগ অস্বীকার। মোসাদের এজেন্টের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী আবারও 7 দিনের রিমান্ডে।
সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সব অনিবন্ধিত সিম। শেষ দিনে গ্রাহকদের ভিড় পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে, জানিয়েছে বিটিআরসি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়ের।